আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। গতকালকার ক্লাসে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে খুব বেসিক ভাবে জেনেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মাধ্যমে হিসাব করে ইলেকট্রন বিন্যাস বের করা যায় একটা পরমাণু। আজকে আমরা এটা নিয়ে একটু বিস্তর আলোচনা করব এবং ইলেকট্রন বিন্যাসের কিছু আলাদা নিয়ম আছে, কিছু নীতি আছে, এন্ড হচ্ছে গিয়ে এইসব ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে আমরা চেষ্টা করব আজকে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার সম্পর্কে জানার। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমেই গতকালকের ক্লাসের একটা ছোট্ট রিক্যাপ নিয়ে নেই। যে গতকালকে আমরা বলছিলাম কোনো একটা পরমাণুতে, মৌলের পরমাণুতে ইলেকট্রন গুলো শক্তি স্তরে গুচ্ছাকারে সাজানো থাকে। যে শক্তি স্তরকে আমরা ডিনোট করি এন দিয়ে, সেই শক্তি স্তরের ভিতরে একটা অঞ্চল থাকে যেখানে আমাদের ইলেকট্রন গুলো মূলত পাওয়া যায়, সেটাকে আমরা বলি উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে ডিনোট করা হয় ছোট হাতের এল দিয়ে। আচ্ছা, তো শক্তি স্তর এবং উপশক্তি স্তরের সাহায্যে আমরা বের করতে পারি কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ বা সর্বোচ্চ কক্ষপথে, সর্বোচ্চ হোক সর্বশেষ কক্ষপথ হোক, অথবা কোন একটা পরমাণুর ওই শক্তি স্তরে অথবা ওই উপশক্তি স্তরে সর্বমোট কতটি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। যেমন আমরা কালকে দেখেছিলাম যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি তার দ্বিতীয় অথবা প্রথম অথবা দ্বিতীয় কক্ষপথের কথা চিন্তা করি, তাহলে 2n² এই সূত্রটি ব্যবহার করে এর প্রথম কক্ষপথের জন্য আমরা বের করতে পারি 2 ইন্টু 1² সমান সমান 2, অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা বের করতে পেরেছিলাম 2 ইন্টু 2² সমান 2 ইন্টু 4 সমান সমান 8। কিন্তু অক্সিজেনে যেহেতু প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দেওয়ার পরে মাত্র 6টি ইলেকট্রন অবশিষ্ট থাকে, তাই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন যায় মাত্র 6টি। আচ্ছা, এটা ছিল আমাদের শক্তি স্তরের হিসাব মতে। এরপর আমরা যখন উপশক্তি স্তরের হিসাবে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম এন এর সাপেক্ষে আমাদের এই এল এর মান বিভিন্ন ভাবে চেঞ্জ হয়। যে এন এর মান আমাদের যদি হচ্ছে, আমরা বলি যে এন এর মান আমাদের যদি 0 হয়, সরি 0 না, এন এর মান যদি আমাদের 1 হয় তাহলে এল এর মান হয় 0। এন এর মান আমাদের যদি হয় 2 তাহলে এল এর মান হয় 0 এবং 1। এন এর মান যদি হয় 3 তাহলে এর এর মান 0 1 2, আর এন এর মান যদি হয় 4 তাহলে এল এর মান হচ্ছে গিয়ে 0 1 2 এবং 3। তো এই থেকে আমরা বলেছিলাম যে আমাদের এল এর মানটা আসলে হচ্ছে যে এন এর মান যতই হোক, এন এর মান আমাদের যতই হোক, এল এর মান আমাদের হবে 0 থেকে শুরু করে আমাদের n-1 পর্যন্ত। এভাবে আমরা এই এল এর মান বের করতে পারি। আচ্ছা, তো এল এর মান নির্ণয় করার পরে আমরা যদি সেই অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা হিসাব করতে যাই, তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি। সেই সূত্রটা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। এই সূত্রটা ব্যবহার করে গতকালকে আমরা দেখেছিলাম গত ক্লাসে যে হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর, যে আমরা হচ্ছে যখন আমাদের এল এর মান 0 তখন সেটাকে আমরা বলছি এস উপশক্তি স্তর বা এস অরবিটাল। যখন এল এর মান আমাদের হচ্ছে 1 তখন তার নাম হচ্ছে পি অরবিটাল। তারপরে এল এর মান যদি 2 হয় তখন হচ্ছে ডি অরবিটাল, আর যদি এল এর মান 3 হয় সেটা হচ্ছে এফ অরবিটাল। আচ্ছা, তো এই এস পি ডি এফ এই নামকরণ গুলো কি? এগুলো হচ্ছে তোমাদের আপাতত বর্তমান তোমরা যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের হচ্ছে নাই। আমরা হচ্ছে এগুলো পরবর্তী শ্রেণীতে তোমরা জানতে পারবে। তো আমরা ওসব নিয়ে এখন মাথা না ঘামাই। আমাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো এখানে আমরা দেখেছিলাম যে 2 ইন্টু 12 প্লাস 1 দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করা যায়। তো এরপর 2 ইন্টু 12 প্লাস 1 দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করে এরপর আমরা সহজেই ইলেকট্রন বিন্যাস করে দিতে পারি। তো এটা ছিল গতকালের একদম বেসিক। এখন গতকালের বেসিকের পরে আজকে যদি আমরা একটু অ্যাডভান্সডে আসি, তাহলে আজকে আমরা দেখতে পারবো যে আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কয়েকটা নীতি আছে। কয়েকটা নীতি কি কি? আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তিনটা নীতি মেনে তারপর ইলেকট্রন বিন্যাস করতে হয়। যেমন গতকালকে তোমাদেরকে একটা হিন্টস দিছিলাম যে যখন আমরা হচ্ছে ওই
ম্যাগনেসিয়াম অথবা হচ্ছে ম্যাগনেসিয়ামের যখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করেছিলাম বা অক্সিজেনের, তখন হচ্ছে বলেছিলাম যে 1s, তারপরে 2s, তারপরে 2p, এরকম একটা সিরিয়াল মেনে তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো অরবিটালে প্রবেশ করে এক শক্তি স্তরের পর থেকে আরেক শক্তি স্তরে। তো আজকে আমরা সেই নীতিগুলো জানবো। তো আমাদের যে নীতিগুলো মেনে মূলত এই অরবিটালে হচ্ছে ইলেকট্রন গুলো প্রবেশ করে, সেগুলো হচ্ছে তিনটা নীতি মূলত। এক নম্বর নীতি হচ্ছে পাউলির বর্জন নীতি। দুই নম্বর নীতি হচ্ছে আউফবাউ নীতি। আর তিন নম্বর যে নীতি সেই 3 নম্বর নীতি হচ্ছে হুন্ডের নীতি। আচ্ছা, তো এই তিনটা নীতি মেনে আমাদের পরমাণুর অরবিটাল সমূহে বা পরমাণুতে সাধারণত ইলেকট্রন বিন্যাস হয়। অরবিটাল সমূহ বলবো না, অরবিটাল সমূহই হচ্ছে গিয়ে যেখানে ইলেকট্রন গুলো সাজানো হয় এই নিয়মগুলো মেনে। কিন্তু পরমাণুতে আমরা ওভারঅল বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের জন্য এই তিনটা নিয়ম মানতে হয়। তো আমরা আসলে এখন এই সবগুলো নিয়ম শিখবো না, আমরা শুধুমাত্র আউফবাউ নীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কারণ আউফবাউ নীতিটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আউফবাউ নীতিতে কি বলা হয়েছে? আউফবাউ নীতিতে যা বলা হয়েছে তা জানার আগে আমরা একটা জিনিস খেয়াল করি যে গতদিন বলতে মাত্র যাই রিক্যাপ করলাম, আমরা হচ্ছে ওই যে n এর মান 1 হলে l এর মান হয় 0, তারপরে হচ্ছে n এর মান 2 হলে l এর মান হয় 0 আর 1, এগুলো। তো এখানে এই যে এল এর মান 0 আসছে, এল এর মান 1 আসছে, অথবা এল এর মান কখনো কখনো 2 আসে, কখনো 3 আসে, এই যে এল এর মানগুলো আসতেছে, এই এল এর মানগুলো আসলে কি? গতকালকে বলছিলাম এল এর মানগুলো একটা সংখ্যা মাত্র। গতকালকের ক্লাসে এটা দরকার ছিল না, এই জন্য তোমাদেরকে কিছু বলিনি, বাট আজকে বলতেছি যে এল এর এই মানগুলো আসলে সংখ্যা না, এল এর এই মানগুলো তোমাকে নির্দেশ করতেছে যে তোমার অরবিটাল আসলে কোনটা, তোমার অরবিটালকে নির্দেশ করতেছে এল এর এই মানটা। যেমন আমরা যদি এই যে এল এর মান দেই, তাহলে হচ্ছে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, তাই তো? আচ্ছা, একই সাথে আরেকটা জিনিস আছে যে এই এল এর মানের সাথে সামঞ্জস্য রেখে আমরা বের করতে পারি যে ইলেকট্রন কি 1s এ আগে যাবে, 2s এ আগে যাবে, না 2p তে আগে যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ধরো আমরা কোন একটা ইলেকট্রন বিন্যাস করতেছি, যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটাই, ম্যাগনেসিয়াম 12, এর ইলেকট্রন বিন্যাসে 1s2, 2s2, 2p6, 3s2, এটা দেখেছিলাম গতকালকে। আচ্ছা, তো এই ইলেকট্রন বিন্যাসে আমাদের প্রথমটা ছিল, মানে প্রথম যে সংখ্যাটা থাকে যে কোনো হচ্ছে গিয়ে ইয়াতে কি বলে, যে কোনো অরবিটালের হিসাবে, যে কোনো অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেখাতে প্রথম যে সংখ্যাটা থাকে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এন, অর্থাৎ শক্তি স্তরের নাম্বার। আচ্ছা, আর পরবর্তী এই যে এস অথবা পি অথবা ডি যেটাই থাকুক, সেটা কি হয়? সেটা হচ্ছে আমাদের এল এর মান। সেটা আমাদের কি? এল, মানে এল দিয়ে আমরা হচ্ছে যে ডিনোট করি এটা কোন অরবিটাল, সেই এল এর মান। এখন এই এল এর মানের মাধ্যমেই আমরা মূলত বের করতে পারি যে কিভাবে আমাদের ইলেকট্রন গুলো কোন শক্তি স্তরে আগে যাবে, কোন উপশক্তি স্তরে পরে যাবে। কিভাবে বের করব? সেটা হচ্ছে এন প্লাস এল এর মাধ্যমে। এন প্লাস এল কেন? আমাদেরকে আউফবাউ বলেছেন, আউফবাউ নীতি অনুযায়ী, যে আউফবাউ নীতি, আউফবাউ নীতি অনুযায়ী কি বলা হয়েছে? আমাদেরকে আউফবাউ নীতি অনুযায়ী বলা হয়েছে যে কোনো একটা পরমাণুতে, খেয়াল করে শোনো, কোনো একটা পরমাণুতে ইলেকট্রন সমূহ কিভাবে যায়? ইলেকট্রন সমূহ সর্বপ্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? কম শক্তির অরবিটালে। আর এরপরে প্রবেশ করে হচ্ছে বেশি শক্তির অরবিটালে। ঠিক আছে? কেন? এটা আমি বুঝাই। ধরো একটা উদাহরণ দেয়া যাক। একটা উদাহরণ ধরো হচ্ছে তোমার কোন একটা দরজা দিয়ে তুমি ঢুকবা, এটা হচ্ছে তোমার একটা দরজা, এই একটা দরজা দিয়ে তুমি ঢুকবা।
এখন এই দরজা দিয়ে ঢুকতে তোমার ধরো এই দরজাটাকে ধাক্কা দিতে হয় 100 জুল, ছোট্ট একটা মান ধরলাম, ঠিক আছে, একদম ছোট্ট একটা মান আন্দাজে একটু ধরলাম যে 100 জুল শক্তিতে ধাক্কা দিতে হয়, ঠিক আছে। আর একটা বড় দরজা, ঠিক আছে, একটা অনেক বড় দরজা, এই একটা অনেক বড় দরজা, এটা খুলতে তোমার হচ্ছে 1000 কিলো জুল লাগে, ঠিক আছে। ধরো তুমি মানুষ না, তুমি হচ্ছে পিঁপড়া বা মাছি, এরকম কিছু একটা, তো তোমার এত শক্তি খরচ হয়। এখন তোমার জন্য কোনটা সহজ হবে? তোমার জন্য এই ছোট দরজাটা খোলা সহজ হবে না এই বড় দরজাটা খোলা সহজ হবে? অবশ্যই তোমার জন্য কি হবে, ছোট দরজাটা খোলা সহজ হবে। যেহেতু তুমি ছোট দরজা মানে হচ্ছে কম শক্তি সম্পন্ন দরজা বেশি তাড়াতাড়ি বা বেশি সহজে খুলতে পারতেছো, তাহলে আমি বলতে পারি কি যে কম শক্তির জায়গায় তুমি আগে প্রবেশ করতে পারতেছো, এটা তোমার জন্য অ্যাক্সেসিবল কি ইজি। তো তোমার জন্য যেটা অ্যাক্সেস করা ইজি তুমি তো সেখানেই আগে যাওয়ার চেষ্টা করবে। আমাদের ইলেকট্রন গুলো ঠিক সেই কাজই করে। ইলেকট্রন গুলো কি করে, যে যেটা কম শক্তির অরবিটাল হয় সে কম শক্তির অরবিটালে ইলেকট্রন গুলো আগে প্রবেশ করে, আর বেশি শক্তির যে অরবিটালটা থাকে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। এই অরবিটালের শক্তিটা আমরা হিসাব করি মূলত এই যে n+l দিয়ে, ঠিক আছে। তো আউসবাউ কি বলছে, আউসবাউ বলছে ইলেকট্রন, আমাদের ইলেকট্রন ভাইয়া আগে যাবে, ইলেকট্রন আগে যাবে, আগে যাবে, আগে কোথায় যাবে, আগে যাবে কম শক্তির শক্তি স্তর, শক্তি স্তরে, কম শক্তির শক্তি স্তরে, তাই না? আচ্ছা, শক্তি স্তরের আর কি কি যেন নাম ছিল? শক্তি স্তরের আমরা আরো নাম দিয়েছিলাম শেল, মনে আছে তো? শেল দিয়েছিলাম, তারপরে বলছিলাম অরবিট বলা হয়, এই যে ইংলিশে শেল অরবিট, অথবা বাংলায় আমরা আরেকটা নাম ব্যবহার করি কক্ষপথ, যে হচ্ছে তুমি দেখবা বইয়ে দেওয়া আছে যে শক্তি স্তর কি, শক্তি স্তর হচ্ছে একটা কক্ষপথ যা নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তাহলে আমি বুঝলাম কি কক্ষপথ কি, তখন কক্ষপথেরও তো সংজ্ঞা নাই। তখন আমরা বলছিলাম যে আসলে শক্তি স্তর কি, শক্তি স্তর হচ্ছে একটা অঞ্চল যা নিউক্লিয়াসের চারদিকে থাকে যেখানে ইলেকট্রন গুলা ঘুরে। যাই হোক, তো প্রথমে হচ্ছে ইলেকট্রন কোথায় যাবে, কম শক্তি স্তরে, তারপরে এই ইলেকট্রন ভাইয়া পরে যাবে, পরে যাবে বেশি শক্তির অরবিটালে, বেশি শক্তির শক্তি স্তরে যার শক্তি বেশি, ঠিক আছে। হাতের লেখা খারাপ, সরি ফর ইনকনভিনিয়েন্স। যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে n+n। আচ্ছা, তো n+l আমরা যদি n+l এর হিসাব এখন দেখি, চলো n+l নিয়ে কয়েকটা মজার অঙ্ক করি। n+n নিয়ে কয়েকটা মজার অঙ্ক করতে গেলে আমাদের মাথায় শুরুতেই আসে, মানে আমার মাথায় কেন যেন বারবার হচ্ছে ম্যাগনেসিয়ামের কথা আসে। তো আমি ম্যাগনেসিয়াম নিয়ে অঙ্ক করি। ম্যাগনেসিয়াম আমার কাছে অনেক ফেভারিট। 1s2 2s2 2p6 3s2 এটা ছিল না? আচ্ছা, আমরা দেখি যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম সেই অ্যারেঞ্জমেন্টটা আসলে ঠিক কিনা, কতটুকু ঠিক সেটা খেয়াল করি। যে আমরা যদি এতটুকুর জন্য চিন্তা করি, ঠিক আছে, 1s এর জন্য চিন্তা করি যে আমাদের প্রথম অরবিটাল কোথায় যাবে, আমাদের প্রথম অরবিটাল যাবে কোথায়, অবশ্যই প্রথম শক্তি স্তরে। তো প্রথম শক্তি স্তরের জন্য n কত, 1। আচ্ছা, আর বলো তো প্রথম শক্তি স্তরের প্রথম অরবিটাল কোনটা? প্রথম শক্তি স্তরের প্রথম অরবিটাল হচ্ছে s অরবিটাল। তো s অরবিটালের জন্য কি, আচ্ছা এক মিনিট, প্রথম শক্তি স্তরের শুধু প্রথম অরবিটাল না, যে কোনো শক্তি স্তরেরই প্রথম অরবিটাল কি s অরবিটাল। আচ্ছা, তো প্রথম অরবিটাল হচ্ছে আমাদের s অরবিটাল, তাইলে যদি হচ্ছে l ইকুয়াল টু তখন কি হবে 0, যদি এটা কি হয় s অরবিটাল হয়, তাই না, l ইকুয়াল টু 0। আচ্ছা, তো s অরবিটালের জন্য আমাদের n এর মান পাচ্ছি আমরা 1 আর l এর মান পাচ্ছি 0। এখন যদি আমি n+l এর হিসাব করি তাহলে কি আসে, তাহলে আসে 1+0, 1+0 সমান সমান কত, 1। আচ্ছা, এটা কার জন্য পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমাদের এই যে 1s এটার জন্য। এবার আমরা 2s এর হিসাব করি, চলো আমরা এবার 2s এর হিসাব করতেছি, এগুলা মনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে 1s এর জন্য, এটা 1s এর জন্য আমরা করলাম। আচ্ছা, এবার 2s এর জন্য একইভাবে করি, 2s এর জন্য। আচ্ছা, 2s এর জন্য আমি যদি n+l করি, বলতো আমার n এর মানে এখানে কত, n এর মানে এখানে কত, 2। তাহলে আমি এখানে 2 লিখতেছি, 2 লিখলাম, প্লাস l এর মান কত, l কি অরবিটাল,
এল হচ্ছে এখানে এস অরবিটাল, তো এস অরবিটালের মান সবসময় 0 0। আচ্ছা 0, তাহলে 2 আর 0 যোগ করলে কত হয়? 2 আর 0 যোগ করলে 2 হয়, তাহলে দিলাম এখানে 2। আচ্ছা এটা হচ্ছে 2s এর জন্য। আচ্ছা এবার 2p, এক মিনিট, কথা হচ্ছে এই যে আমরা লিখতেছি, এই যে 1 বের করতেছি, 2 বের করতেছি, এগুলো যেন কি বের করতেছি? এগুলো বের করতেছি আমাদের এই যে উপশক্তি স্তরগুলো আছে বা অরবিটাল গুলো আছে, ঠিক আছে, এই অরবিটাল গুলার শক্তি বের করতেছি, এটা কিন্তু খেয়াল রাখবা, কারণ আমাদের আউটবাউ নীতি নিয়ে কাজ করতে হইলে অরবিটালের শক্তি দরকার। আচ্ছা এরপরে হচ্ছে এখানে 2p এর জন্য যদি n প্লাস l বের করি, তাহলে 2p n এর মান তো সেম 2 থাকতেছে, আচ্ছা থাকুক 2, প্লাস আমি কি বলছিলাম গত ক্লাসে, যে p অরবিটালের জন্য মান কত? p অরবিটালের জন্য মান হচ্ছে 1, p অরবিটালের মান 1, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, ঠিক আছে, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। আচ্ছা এইবার আমরা আসি 3s এ, দেখো এবার কি হয়। এবার যদি 3s এ আসি, n প্লাস l, এখন হচ্ছে 3 প্লাস l এর মান এখানে কত? s এর জন্য l এর মান সবসময় 0, তাহলে দিলাম 0, এ আসলো কি 3। আচ্ছা আমাদের শেষ, চারটাই বের করছি। এখন কথা হচ্ছে একটা জিনিস দেখো, তাহলে আমরা বলছিলাম কম শক্তির শক্তি স্তরে বা কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, এরপরে বেশি শক্তিরটা প্রবেশ করবে। এখন একটা জিনিস দেখো, আমরা যাচ্ছি প্রথমে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এস অরবিটালে 2টা ইলেকট্রন দিলাম, আচ্ছা ঠিক আছে গেল। এরপরে 1 এর চেয়ে একটু বেশি কি আছে? 2 আছে, মানে পাওয়ার 2, তো যার শক্তি 2 সেখানে হচ্ছে একের পরে যাবে, তো 1s এর পরে কই গেল? 2s এ গেল, আচ্ছা গেল 2s এ, মাইনা নিলাম। এরপরে কনফ্লিক্ট করে হচ্ছে আমাদের 2p আর 3s। এখন বলো তো 2p এর পাওয়ার কত দেখতেছি আমরা? 2p এর পাওয়ার দেখতেছি 3, আচ্ছা আর 3s এর পাওয়ার কত দেখতেছি? 3s এর পাওয়ারও 3। এখন কি করব? এখন আমরা যেটা করব, এখন আমাদের দেখতে হবে এই যে n এর মান, ঠিক আছে, যদি কখনো খেয়াল করো, যদি কখনো দুইটা অরবিটালের শক্তির মান একই হয়, ঠিক আছে, কি হয়? দুটি অরবিটালের দুটি অরবিটাল এর সরি শক্তির মান সেম হয়, ঠিক আছে, বাংলায় একই লিখলাম না, সেম হয়, তাহলে কি হবে? তাহলে যার যার n এর মান কম, n এর মান কম, সরি তো উল্টাপাল্টা লিখি খালি, n এর মান কম, সেখানে কি হবে? সেখানে আমাদের ইলেকট্রন ভাইয়া আগে যাবে, ঠিক আছে, মানে একটা সুবিধাবাদী লোক, যে জায়গায় তার কম খরচ যাইতেছে সে সেই জায়গায় দৌড় দিতেছে বারবার। আচ্ছা তো যেখানে হচ্ছে শক্তির মান কম, শক্তির মান সমান, সেইখানে সে দেখতেছে কি? সে দেখতেছে তার এন এর মান অর্থাৎ শক্তি স্তরের মান কম কোথায়, যেখানে শক্তি স্তরের মান কম সেইখানে মানে সেই শক্তি স্তরে সে আগে যাচ্ছে। তাহলে এই 2p আর 3s এর মধ্যে শক্তি স্তর কার কম? 2p এর কম, তাহলে 2p তে আগে যাবে। তাহলে আমরা এই যে 2p তে আগে 6টা দিয়ে নিছি, ঠিক আছে না? এরপরে আমরা হচ্ছে কোথায় আসছি? এরপরে আসছি হচ্ছে আমাদের সর্বশেষ যেটা আছে 3s, এই 3s এ আমরা ইলেকট্রন প্রবেশ করাইছি। তো আশা করি এই বেসিকটা বুঝতে পারছো। এই বেসিকটা যদি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা ছোট্ট উদাহরণ করি, তোমরা যদি কিছু না বুঝো ঠিক আছে কমেন্টে জানায় দিও, লাগলে হচ্ছে কমেন্টে তো আমরা আসি, যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবো। আচ্ছা আমরা এরপরে হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করব, আমরা হচ্ছে এবার বড় কোনো একটা মৌল নিই, বড় মৌল বলতে আমরা হচ্ছে এবার আয়রন নিয়ে চলো। তো আমরা যদি আয়রন নিয়ে কাজ করি, আমাদের আয়রন কত নাম্বার? আয়রন হচ্ছে 26 নাম্বার মৌল, ঠিক আছে, আমাদের আয়রন হচ্ছে 26 নাম্বার মৌল পর্যায় সারণীতে, এটা আমরা জানি। তো আয়রনের যদি ইলেকট্রন বিন্যাস করি, চলো একটু কালকের মতো করে করি, কালকের ক্লাসটাও রিক্যাপ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো।
ঠিক আছে, যে গতকাল কি দেখাইছিলাম, প্রথমে তো প্রথম অরবিটালে যাবে, অরবিটালে তো যাবে, এটা তো স্বাভাবিক। তো প্রথম অরবিটালে যে গেল n ইকুয়াল টু 1, যেখানে l এর মান হচ্ছে 0, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে s অরবিটাল, তাইলে n হচ্ছে 1 আর এরপরে s অরবিটাল। আচ্ছা, এই s অরবিটালের জন্য আমাদের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 12 + 1 করে আমরা দেখতে পারি s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। যেহেতু 26টা আছে, 2টা দিয়ে দিতেই পারি, তো দিয়ে দিলাম 2টা। আচ্ছা, তো 2টা দেওয়ার পরে এরপর আমরা দেখতেছি n ইকুয়াল টু যদি 2 হয়, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমরা যখন গেলাম দ্বিতীয় শক্তি স্তরে, তখন আমাদের l এর মান হয় একবার 0 একবার 1। আচ্ছা, 0 আর 1, তো 0 এর জন্য আমরা লিখি s আর 2p, ঠিক আছে। আচ্ছা, এই আমি 1s 2s 2p এগুলো লেখা যাইতেছি কেন? এগুলো লেখা যাইতেছি কারণ আমরা এই যে একটু আগে যখন ম্যাগনেসিয়ামেরটা করছি, ম্যাগনেসিয়ামেরটা করার সময় আমরা দেখে আসছি যে এগুলার শক্তি আসলে এভাবে বৃদ্ধি পায়, মানে 3s পর্যন্ত আমরা দেখছি না, 3s পর্যন্ত আমরা লিখি, চলো, যে 2p এতটুক যায়, তাহলে 1s টু 2s 2, দুইটা, কারণ সর্বোচ্চ ইলেকট্রন দুইটাই থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। আর পিতে কয়টা থাকতে পারে সর্বোচ্চ? 6টা। 26টার মধ্যে মাত্র 4টা দিয়েছি, এখনো বাকি আছে কয়টা? আমাদের 22টা বাকি আছে, তো এখানে আমি 6টা দিয়ে দিতে পারি, 6টা দিয়ে দিলাম, তাহলে হইলো কয়টা এখন? 10টা। 10টা দেওয়ার পরে এখন যদি আমরা 3s2 লিখি 3 নাম্বার ক্ষেত্রে, ঠিক আছে, n ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে লিখলাম, n ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে আমরা l এর মান পাবো 0 1 2, 0 1 আর 2, তাহলে 0 এর জন্য হচ্ছে 3s, তারপরে 3p, তারপরে হচ্ছে, সরি কমা দিচ্ছি কেন আমি, এর মাঝখানে কিন্তু কখনো কমা হয় না, 3s 3p আর 3d। আচ্ছা, 3s 3p 3d না? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা আগে করি, প্রশ্ন পরে করি, আগে নরমাল নিয়মে করি। s এর জন্য কয়টা? 2টা, p এর জন্য 6টা। আচ্ছা, কয়টা হলো? 10টা, 10টা আর 2টা, 10টা আর 2টা কয়টা? 10টা আর 2টা 12টা, 12 আর 6 18, 18-র পরে এখন ডি অরবিটাল আমাদের কয়টা থাকতে পারে সর্বোচ্চ, সেটা কি তোমরা জানো? চলো সেটাও নির্ণয় করে ফেলি। ডি অরবিটালের সর্বোচ্চ কয়টা থাকতে পারে? ডি অরবিটাল মানে কি l ইকুয়াল টু 2, তাই না? তাহলে 2 × 2l + 1 সমান 2 × 2 × 2 + 1। ওয়াও, কি সুন্দর একটা রাইম। 2 দুগুণে কত? 4 আর 1 5, তাহলে সমান 2 × 5 সমান সমান আসতেছে 10। তাহলে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা থাকতে পারে, কিন্তু আমাদের দরকার কয়টা? আমাদের যেহেতু এখানে 10টা আর হচ্ছে 8টা, 18টা হয়ে গেছে, 26টা হইতে আমাদের লাগে কয়টা? 8টা লাগে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে 8 বসায় দিই, শেষ না আমাদের ইলেকট্রন বিন্যাস? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তাই তো? আসলে সমস্যা আছে। সমস্যা কি আছে? চলো একটা জিনিস দেখি, আমরা যেহেতু শক্তি নিয়ে এত কথা বলতেছি যে কার শক্তি বেশি কার শক্তি কম হ্যান ত্যান, আমি হচ্ছে n ইকুয়াল টু 4 এর জন্য একবার ইয়া করি, 0 1 2 3 করলাম, তাই না? আচ্ছা, যদি এটা করি, আমরা 4 নিলাম আর এখান থেকে শুধুমাত্র 0-র জন্য s অরবিটালটা নিলাম, ঠিক আছে, 4s অরবিটাল। এখন 4s অরবিটালের যদি আমরা শক্তি হিসাব করি, চলো তো, 4s অরবিটালের ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 0, তাইলে n + l সমান সমান 4 + 0 সমান 4। আচ্ছা, তাহলে আমরা কি পাইতাছি? 4s যে অরবিটালটা আমাদের, এর শক্তি কি? 4, এর শক্তির মান হচ্ছে 4। আচ্ছা, এবার আসো আমি 3d, এই যে 3d তে লিখছি, এই 3dটার শক্তি হিসাব করি। 3d এর শক্তি হিসাব করলে কি হবে, যে আমি যদি 3d লিখি, এখানে লিখলাম যে 3d, তাহলে 3d n ইকুয়াল টু হচ্ছে 3 আর l এর মান হচ্ছে আমরা পাইছিলাম 2, তাহলে n + l ইকুয়াল টু 3 + 2 সমান সমান 5। এই যে দেখো এখানে কি সমস্যা হয়েছে, দেখো এখানে এই যে এই জায়গাটায়
4s এর মান আসছে কত 4, আর 3d এর মান আসছে 5। এখন বলো তো কার শক্তি বেশি? অবশ্যই 3d এর শক্তি বেশি। তাহলে ইলেকট্রন কি আগে বেশি শক্তিরটা যাবে নাকি আগে কম শক্তিরটা যাবে? আউফবাউ নীতি অনুসারে আমরা কি শিখছি? আউফবাউ নীতি অনুসারে শিখছি যে ইলেকট্রন আগে কম শক্তি স্তরেরটায় যাবে। তাইলে আমাদের এখানে কি হবে না, এই 3d হবে না, আমাদের আগে কি দিতে হবে 4s দিতে হবে, 4s দিতে হবে। আচ্ছা 4s দিতে হবে, 4s দিলাম। 4s দেওয়ার পরে এখন আমাদের s অরবিটালে সর্বোচ্চ কয়টা যেতে পারে? s অরবিটালে সর্বোচ্চ যাইতে পারে হচ্ছে 2টা, তাহলে 2টা দিয়ে দিলাম। আচ্ছা 2টা দেওয়ার পরে এখন দেখো কয়টা হয়, এখানে হচ্ছে আমাদের 10টা, এখানে হচ্ছে আমাদের আবার 10টা, এই যে 2 আর 6 8, 8 আর 2 10, 10টা 10টা হইলো টোটাল 20টা। আর বাকি আছে কয়টা? আমাদের আর বাকি আছে মাত্র 6টা। সেই 6টা এইবার আমরা 3d তে দিতে পারি, কারণ আমি যদি 4p এর হিসাব করি, এখন যদি আমি 4p এর হিসাব দেখাই তোমারে, যে 4p এর জন্য কি n এর মান হচ্ছে 4 প্লাস l এর মান কত p এর জন্য 1, তাহলে 4 আর 1 5, 4 প্লাস 1 ইকুয়াল টু কত 5। তাহলে এখন 4p এর জন্য 5, 3d এর জন্য 5। আমরা কি শিখছিলাম, যদি কখনো দুইটা শক্তির মান সেম হয়ে যায়, তখন যেটা হচ্ছে কম শক্তির শক্তি, মানে কম শক্তি স্তর, যে শক্তি স্তরের মান কম, n এর মান কম, সেখানে আগে যাবে। তাহলে এখানে 3 আর 4 এর মধ্যে ছোট কে 3, তাহলে 3d তে আগে যাবে। 3d তে কয়টা যাবে? 6টা যাবে। এই যে শেষ, এটা হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা হয়তো একটু আর কি কনফিউজ যে মাঝখান দিয়ে আবার 4s ঢুকে গেল কেন, এই যে এইভাবে ঢুকছে। ঠিক আছে, এখন আমরা সাজাই কিভাবে, আমরা সাজাই হচ্ছে অনেকটা এইভাবে, সরি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। আচ্ছা, পরীক্ষার খাতায় অনেকেই ভুল এটা করো, যে হচ্ছে গিয়ে এই জায়গায় 3d রাখো, তারপরে 4s রাখো, লেখা তারপরে হচ্ছে এরকম একটা মানে মুখস্থর মতো চেষ্টা করো, যে হচ্ছে গিয়ে এই মুখস্থটা হয় নাকি, কিন্তু তোমাদের অনেকেরই পরে দেখা যায় কি ভুল হয়ে যায়। তো তোমরা এই ভুলটা মানে কখনোই করবা না। ঠিক আছে, তোমরা যদি পরীক্ষার খাতায় এভাবেও লিখে দিয়ে আসো, তোমার টিচার তোমার নাম্বার কাটবে না, তোমার প্রশ্নের উত্তর কাইটা দিবে না। ঠিক আছে, তুমি এভাবে রাখতে পারো অথবা এভাবে রাখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, বাট একটু এইভাবে নিয়ম ফলো করে, রুলস ফলো করে, মান বের করে তারপরে করার চেষ্টা করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য আমার একটা পরামর্শ। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন এটা যদি বুঝো তাইলে আমরা আরেকটা সমাধান করি, চলো। আরেকটা সমাধান কি করব, এবার করব আমরা সবচেয়ে মজার জিনিস, সেটা হচ্ছে কপার। কপার নিয়ে কাজ করি, চলো। আচ্ছা, আয়রনের এটা এই জায়গায় থাকুক, হ্যাঁ, আমরা কপার নিয়ে কাজ করি। কপার না, আমরা ম্যাঙ্গানিজ নিয়ে কাজ করি। ক্রোমিয়াম, হ্যাঁ ক্রোমিয়াম, সরি, ম্যাঙ্গানিজ না, ক্রোমিয়াম নিয়ে কাজ করি, চলো। ক্রোমিয়াম সিআর, ক্রোমিয়াম হচ্ছে 24। আচ্ছা, ক্রোমিয়াম, আচ্ছা ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে, আমি এখন এত ডিটেলস যাচ্ছি না, যেহেতু ক্লাসটাও অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি একটু শর্টে করাই, যে 1s2, 2s2, 2p6, 10টা গেল, 3s2, কয়টা গেল, কয়টা হলো 10 আর 2 12, 12, তারপরে 3p6 18, 18, তারপরে 4s2, তাই না? এটাই তো শিখলাম মাত্র, 4s আগে যায়, তাহলে 4s2 18 আর হচ্ছে 2 20টা হইলো, আর বাকি কয়টা 4টা, তাহলে 3d4। এই তো এভাবে হওয়ার কথা না, এভাবেই তো হওয়ার কথা, কিন্তু এখানেও সমস্যা। দেখো এতক্ষণ কিন্তু ঠিক ছিল, এগুলো ঠিক ছিল না, এগুলো কিন্তু ঠিক আছে, বাট এই জায়গায় কি, এই জায়গায় আবার সমস্যা। মানে রসায়ন হচ্ছে এক্সেপশনসে ভর, ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, এটা ভুল। এটা কেন ভুল? আমাদের এই আউফবাউ নীতির মধ্যে, মানে আউফবাউ নীতি বাদে আরেকটা জিনিস আছে, যে পরমাণু সবসময় কি চায় আমাকে বলতো, একটা মৌলের পরমাণু সবসময় কি চায়, সবসময় চায় স্টেবল থাকতে, তাই না? একটা মৌলের পরমাণু সবসময় স্টেবল থাকতে চায়। তো স্টেবিলিটি অর্জনের জন্য একটা মৌলের পরমাণু সবসময় অষ্টক অথবা 2 এর নিয়ম পূরণ করে, এটা আমরা জানি।
অষ্টক অথবা 2 এর নিয়ম পূরণ করে। অষ্টক না, বর্তমানে 2 এর নিয়মটা সবচেয়ে বেশি মানে মানা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। এখন আমাদের অরবিটালও কি চায়? আমাদের অরবিটালও চায় স্টেবল থাকতে, আমাদের অরবিটালটাও স্টেবল থাকতে চায়। অরবিটাল স্টেবল থাকার জন্য কি করে? অরবিটাল এত নিয়ম মানে না, অরবিটাল স্টেবল থাকার জন্য দুইটা জিনিস চায়। একটা হচ্ছে হয়তো সে অর্ধপূর্ণ থাকবে, অর্ধপূর্ণ থাকবে, নয়তো সে সম্পূর্ণ সম্পূর্ণ থাকবে। ঠিক আছে, হয়তো সে অর্ধপূর্ণ থাকবে, নয়তো সে কি থাকবে? সম্পূর্ণ থাকবে। এখন কথা হচ্ছে, তাহলে ভাইয়া এখানেও তো হচ্ছে 6টা ছিল, আমি কেন একটা এখানে কমায়া দিলাম না? এখানে একটা কেন আমি কমায়া না দিয়ে, এখানে তো অর্ধেক হয় কত, ডিতে সর্বোচ্চ কয়টা যেতে পারে? 10টা। তাহলে 10টার থেকে আমি যদি একটা কমায় অর্ধেক করি তাহলে হয় 5টা। তাহলে 6টার থেকে একটা কমায় আমি তো পাশের একটা বাড়াতে পারতাম, আমি 4p1 দিতে পারতাম, কেন দিলাম না? 4p1 এই কারণেই দেই নাই, কারণ ওই ক্ষেত্রে আমাদের কি হয়, ওই যে শক্তি স্তরের যে ইমব্যালেন্সটা, শক্তি স্তরের ইমব্যালেন্স চলে আসে। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে আমাদের কি হয় না, শক্তি স্তরের বা শক্তির এই ইমব্যালেন্সটা হয় না। কিভাবে হয় না দেখো, এখানে করে কি, এখানে হচ্ছে গিয়ে এই অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকার জন্য এই 3d4, ঠিক আছে, কারণ সবগুলোই, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, সবগুলোই পূর্ণ আছে। অপূর্ণ আছে কে? শুধুমাত্র এই 3d ভাইয়া। এখন এই 3d ভাইয়াকে আমরা কি করব? হয়তো অর্ধপূর্ণ বা সম্পূর্ণ। আছে কত? 4। 5 হইলে অর্ধপূর্ণ, অথবা 10 হইলে সম্পূর্ণ। কারণ 10 মানে কি, অনেকগুলো ইলেকট্রন না, এতগুলো ইলেকট্রন একসাথে দিতে গেলে কি প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয়। এখন এই শক্তিগুলা দেওয়া মানে পরিবেশগতভাবে একটু টাফ। ঠিক আছে, পরিবেশগতভাবে একটা পরমাণুর একটা অরবিটালে এত শক্তি প্রয়োগ করে ইলেকট্রন প্রবেশ করানো একটু টাফ। এই জন্য কি করা হয়, এজন্য যাতে এই যে শক্তির তারতম্যটা না হয়, এই যে এই জায়গায় যে সমস্যাটা হইতো, যেটা বললাম মাত্র টাফ, সেটা যাতে না হয় সেই জন্য কি করে, এখানে ঠিকই থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই পর্যন্ত ঠিক থাকে। এরপরে কি করে, আমাদের 4s আর 3d একটু সমঝোতা করে নিজেদের মধ্যে, বলে 3d 4s কে বলে, ভাই তুই আমার একটা দিয়া দে, যেহেতু তোর শক্তি কমই আছে, তুই আমার একটা দে, তুই আমার একটা দে, মানে সহজভাবে বলে না, একটু শক্তি বেশি তো 3d আর, বুঝেই তো, সহজভাবে বলে না, বলে যে তুই আমার একটা দিবি, মানে দিবি। তো ও কি করে, একটা ইলেকট্রন নিয়ে নেয় 4s এর কাছ থেকে, একটা ইলেকট্রন নিয়ে, এখন 3d হচ্ছে অর্ধপূর্ণ, আর 4s আমাদের কি হয়ে যায়, সম্পূর্ণ, মানে সরি, 4s আমাদের অর্ধপূর্ণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে দুইজনেই অর্ধপূর্ণ, দুইজনেই কি মোটামুটি স্টেবল আছে, দুইজনেরই সুখে শান্তিতে বসবাস করার একটা অবস্থা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে সব সময় আমাদের হচ্ছে গিয়ে নরমাল নিয়ম, মানে একদম বেসিক যে নিয়মটা গত ক্লাসে শিখছিলাম, সেই বেসিক নিয়মটা মেনে চলে না, মাঝে মধ্যে কি করতে হয়, মানে আমাদের এই যে আউফবাউ নীতির উপরে জোর খাটায়, মানে আউফবাউ নীতি অনুসারে আমাদের হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস গুলো করতে হয়, এরকম শক্তি স্তরের মান বা শক্তির মান হিসাব করে। এরপরে হচ্ছে গিয়ে সেটা দিয়েও অনেক সময় কাজ হয় না, বেশিরভাগ কিছু কিছু ক্ষেত্র এমন আছে যেখানে আমাদেরকে ইলেকট্রনের যে অরবিটাল গুলা, এই অরবিটাল গুলা কি অর্ধপূর্ণ থাকতে পারে বা সম্পূর্ণ থাকতে পারে, এগুলো চেক করে তারপরে হচ্ছে আমাদের ইয়া করা লাগে, ইলেকট্রন বিন্যাস করা লাগে। যেমন এই সেম ইলেকট্রন বিন্যাসের যদি আমি আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে, যেটা হচ্ছে গিয়ে বন্ধু মহলে সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে কপার 29। কপার 29 কি করে, কপার 29 এই সেম ভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, 3d9, এরকম যাইতে থাকে। ঠিক আছে, এখন ওর তো ভাল লাগে না, ও তো অর্ধপূর্ণ না, সম্পূর্ণ না, ও একদম মানে কাছাকাছি, যে বলে না যে হচ্ছে গিয়ে তারে ধরি ধরি ধরতে পারি, সরি কি জানি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পাইলাম না। তো এরকম অবস্থা ওর। ঠিক আছে, ও প্রায় হয়ে গেছে সম্পূর্ণ, ও হইতে পারতেছে না, তখন ও কি করে, একটু জোর জবরদস্তি করে ওর সাথে। ও কি করে, বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমার এত মারামারির দরকার নেই, আমি অর্ধপূর্ণ হয়ে গেলাম, আর নে তুই সম্পূর্ণ হয়ে যা, এইটা হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, এখন সব ক্লিয়ার? আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাস আমি আজকে হচ্ছে ইন ডেপথে যা কিছু ছিল তোমাদের সবকিছুই কভার করার চেষ্টা করছি। এরপরও হয়তো কিছু কিছু ইনফরমেশন গ্যাপস রয়ে গেছে,
যদি তোমাদের কাছে মনে হয় যে কোনো কিছু ইনফরমেশন গ্যাপস রয়েছে বা তোমাদের এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট করতে পারো, তুমি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। এছাড়াও আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি হচ্ছে গিয়ে তোমাদের জন্য একটা গ্রুপ, যেই গ্রুপে হচ্ছে তোমরা যুক্ত থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর করতে পারবে, প্রশ্ন করতে পারবে। আমাদের সাপোর্ট টিম সেখানে থাকবে তোমাদের সাথে সবসময় তোমাদের সাহায্য করার জন্য। আচ্ছা, তো আপাতত আমরা ইলেকট্রন বিন্যাস যেটা ছিল পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা এখানেই শেষ করছি। এরপরে আমরা আজকে আরেকটা যে জিনিস পড়বো বলছিলাম সেটা ছিল আইসোটোপস। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, তোমাদেরও হয়তো বোরিং লাগতেছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। সবাইকে হচ্ছে গিয়ে অনেক বড় করে একটা থ্যাংক ইউ, যারা এখন পর্যন্ত আসো ভিডিওর শেষ পর্যন্ত, সবাইকে বড় করে একটা থ্যাংক ইউ দিলাম। না থাক, আমার সিগনেচার দেওয়ার দরকার নাই, ছোটখাটো মানুষ আমি। যাই হোক, সবাইকে অনেক বড় করে একটা থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব তো করা মাস্ট, একই সাথে যদি আমাদের ভিডিওতে কিছু ইমপ্রুভ করা লাগে, কোনো ইনফরমেশন গ্যাপস থাকে, বারবার বলি, আমাদেরকে সেটা তোমরা জানাবে, কমেন্টস এর মাধ্যমে জানাও, সেটা জানাবে। আর হচ্ছে গিয়ে আর কি করা যায়, আর তোমাদের হচ্ছে কিভাবে আরো ভালো সাপোর্ট দিতে পারি, অবশ্যই আমাদের এই সম্পর্কে পরামর্শ দিবে তোমরা। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই থাকছে আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে রসায়নের এই তৃতীয় অধ্যায়ে, এই যে ইলেকট্রন বিন্যাস যে আজকে করলাম, এর পরবর্তী যে আইসোটোপস, তারপরে অন্যান্য যেসব টপিক আছে সেসব নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।